হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার এলাম। আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে তোমরা দেখেছো আগের, এখন আমাদের ক্লাস 10 এর ভিডিওগুলো চলছে। তো আগের দিন আয়তঘনের চ্যাপ্টারটা শুরু হয়েছিল, সেটা 11 দাগের অঙ্ক পর্যন্ত হয়েছিল। আজকে আমরা ঠিক তারপর থেকেই শুরু করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। আয়তঘনের যে অঙ্কটা লাস্ট আমরা করেছিলাম সেটা হচ্ছে 11 দাগের অঙ্কটা আমরা লাস্ট করেছিলাম। 12 দাগের থেকে আজকে আমরা শুরু করবো। তো এক্সারসাইজ 4 এর অঙ্কগুলো 12 দাগের অঙ্ক থেকে শুরু করছি। দেখো 12 অঙ্কটা কি আছে। 12 নম্বর যে অঙ্কটা বলেছে সেটা হচ্ছে একটি চা বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া রয়েছে। তাহলে চা বাক্সের তিনটে জিনিস দেওয়া রয়েছে। চা বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া রয়েছে। আমাদের বার করতে বলেছে চা বাক্সটির ভিতরকার একটা ওজন দেওয়া রয়েছে। চা বাক্স অবস্থায়, চা ভর্তি অবস্থায় বাক্সের ওজন দেওয়া রয়েছে। তাহলে ধরো একটা বাক্স আছে, বাক্সের ভিতরে চা পাতা আছে। এবারে বাক্সটার বলেছে ওজন কত, 52 কিগ্রা 350 গ্রাম। চা ভর্তি অবস্থায়। একটা জিনিস ভালো করে দেখবে, এটা কিন্তু চা ভর্তি আছে। তাহলে এখানে যে ওজনটা আছে, এখানে ওজনটা কি আছে, এখানে কিন্তু চা বাক্সটার ওজন আছে একটা, আর চা পাতাগুলোর কিন্তু একটা ওজন আছে। তাহলে দুটো ওজনকে মিলিয়ে কিন্তু যে ওজনটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 52 কেজি 350 গ্রাম এটা দেওয়া রয়েছে। এটা দুটো মিলিয়ে ওয়েট, চা বাক্সের ওয়েট আবার চা পাতাগুলো আছে। এরপর যেটা বলেছে খালি অবস্থায় বাক্স রয়েছে। খালি অবস্থা মানে চা গুলোকে বাইরে বার করে দিয়েছি। ধরো যখন চা বাইরে বার করে দিয়েছি তখন শুধু বাক্সটা পড়ে আছে, চা গুলো বাইরে আছে, চা পাতা বাইরে, শুধু বাক্সের একটা ওয়েট আছে। তো শুধু বাক্সটার ওয়েট কত বলেছে, খালি অবস্থায় বাক্সের ওজন 3.75 মানে 3 কেজি 750 গ্রাম এটা বলেছে। তাহলে ভালো করে আগে বুঝবে, এইখানে যে জিনিসটা আছে এটা কিন্তু চা ভর্তি অবস্থায় বাক্স রয়েছে, চা আছে আবার বাক্সটাও আছে, দুটোকে নিয়ে। আর এটা হচ্ছে কি শুধু বাক্সের ওয়েট। তাহলে যদি মাইনাস করি তাহলে কি হবে, আমরা চায়ের ওজনটা পেয়ে যাবো, যে চা ওর ওজন কত। তাহলে এটা মাইনাস করলে আসছে 48, তাহলে 48 কেজি 600 গ্রাম, বা এটাকে এইভাবে লেখা যায় 48.6 কেজি। এই জিনিসটা এরভাবে লেখা যায় 48.6 কেজি। তাহলে আমরা কি পেলাম, চা গুলোর মানে শুধু চায়ের ওয়েট আমরা পেয়ে গেছি 48.6 কেজি। এবার কি বলেছে, এবার বলেছে যে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে। আচ্ছা, তার আগে আমাকে জানতে হবে এই যে বাক্সটা ছিল, বাক্সের দৈর্ঘ্য কত বলেছে, প্রস্থ কত বলেছে, আর উচ্চতা কত বলেছে। দেখো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া রয়েছে 7.5, 6 আর 5.4। তাহলে 7.5, 6 আর 5.4 ডেসিমিটার করে দেওয়া রয়েছে। এগুলো হচ্ছে চা বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে আমরা কি পাবো, বাক্সের একটা আয়তন পেয়ে যাবো। আয়তনের কি ফর্মুলা তোমরা জেনেছ, যে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে তিনটাকে আমরা যদি গুণ করি, এত ডেসিমিটার কিউব বা ঘন ডেসিমিটার। এবার আমরা আয়তন বার করছি মানে কি, বাক্সের ভেতরে কি আছে, বাক্সের ভেতরে চা পাতাগুলো আছে। তাহলে বাক্সের ভেতরে যে চা পাতাগুলো আছে সেই চা পাতাগুলোর আয়তন যা হবে, মানে বাক্সের আয়তন যা হবে, চা পাতাগুলোর আয়তন সেম জিনিসই হবে, কারণ ভেতরে তো চা পাতাগুলোই আছে। তাহলে এই যে যা আয়তন হবে, বাক্সের যা আয়তন হবে আর চা পাতাগুলোর আয়তনও কিন্তু সেম জিনিস। এটা অ্যান্সার যা হবে, এটা কিন্তু চা পাতারও আয়তন। আবার দেখো এখানে চা পাতার ওজন কত পেয়েছি আমরা, এত পেয়েছি। তাহলে এটাকে গুণ করলে আসছে কত, এটাকে একটু গুণ করতে হবে 7.5, এটা আসছে 243, এটা আসছে 243 ডেসিমিটার কিউব এটা আসছে। তাহলে একটা জিনিস ভালো করে বুঝবে যে এত ডেসিমিটার কিউব মানে এত আয়তনের যে চা পাতাটা আছে, এত আয়তনের চা পাতার ওজনই কিন্তু এত 48.6 কেজি। এটা কিন্তু আয়তন আর এটা কিন্তু ওজন, আলাদা, দুটো কিন্তু আলাদা জিনিস। তাহলে এত আয়তনের চা পাতার ওজন কত, এত কেজি।
আর বইতে কি দেওয়া রয়েছে? বইতে বলেছে যে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে। তাহলে আমরা লিখতেই পারি যে 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত? 48.6 কেজি। এত ঘন ডেসিমিটার চায়ের ওজনই তো এত কেজি আমরা পেয়েছি। তাহলে বলেছে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে? তাহলে সিম্পল, 1 এর সঙ্গে এটা ইন্টু হয়ে যাবে, তাহলে 48.6, আর এটা কি হবে? ডিভাইডে আসবে। এবার দেখো যদি পয়েন্ট তুলি তাহলে কিন্তু একটা নিচে 10 হচ্ছে। আবার 243 টু যা কিন্তু 486 দেখে বোঝা যাচ্ছে। তাহলে 2/10 মানে 1/5, তাহলে এটা 1/5 কেজি হচ্ছে। কেজি হচ্ছে, এটা অ্যান্সার করতে পারো। বা যদি গ্রামে চাও তাহলে কেজি থেকে গ্রামে নিয়ে গেলে কি করতে হবে? 1000 দিয়ে ইন্টু করতে হবে, তাহলে কাটাকুটি করলে আসবে 200। তাহলে এটা পেয়ে গেলাম কি? আমরা গ্রামে পেয়ে গেলাম। তাহলে পেয়ে গেলাম কত? 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন পেয়ে গেলাম এতক্ষণ। জিনিসটা আগে, অঙ্কটা কিন্তু করার আগে জিনিসটাকে ভালো করে কিন্তু বুঝতে হবে যে আমাদের কি বলেছিল, আমাদের কোনটা বার করতে হবে, আয়তন কেন বার করবো, চায়ের ওজন কেন বার করবো, সবগুলো কি বুঝে তারপর কিন্তু অঙ্কটা করতে হবে। দেখে নাও। আমরা পরেরটাতে আসছি। পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 13 অঙ্কটা। একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের ওজন, পিতলের প্লেট বলেছে। তো একটা পিতলের প্লেট আছে। পিতলের প্লেট মানে ধরো একটা নর্মাল পিতলের প্লেট যেমন হয়, একটা প্লেট টাইপের জিনিস, একটা নর্মাল প্লেট একটা আঁকলাম। তো সেই প্লেটের দৈর্ঘ্য দেওয়া রয়েছে আর বেদ দেওয়া রয়েছে। বেদ মানে জিনিসটা কতটা মোটা। এবারে যেহেতু বর্গাকার বলেছে তাহলে ছবিটা এরকম হবে না? বর্গাকার ছবি কেমন হয় ও জানো? বর্গাকার চারদিক সমান হবে, এরকম টাইপের প্লেট আছে। এই দৈর্ঘ্য মানে চারিদিকই সমান, যেহেতু এক্স বলেছে তাই চারিদিকেই এক্স হবে। দৈর্ঘ্য বলে দিয়েছে যে এক্স মিটার দৈর্ঘ্য। আর বেদ মানে জিনিসটা কতটা মোটা, মানে এর হাইট কতটা, এর হাইট বলে দিয়েছে। হাইট হচ্ছে 1 মিলিমিটার, 1 মিলিমিটার হাইট। আর দৈর্ঘ্যটা কত? এক্স। আচ্ছা, যেহেতু বর্গক্ষেত্র বর্গাকার তাহলে দৈর্ঘ্য বস্তু সবই সেম, এক্সই হবে। তাহলে কি করবো? আমরা যদি প্রথমে আয়তন বার করি, বাক্সের আয়তন কত হবে? বা সরি, প্লেটের আয়তন, বাক্স না প্লেট। তাহলে প্লেটের আয়তন কি পাবো? আয়তনের ফর্মুলা তোমরা জানো, লেন্থ ইন্টু ব্রেড ইন্টু হাইট, মানে দৈর্ঘ্য বস্তু উচ্চতা গুণ করতে হবে। এবার দেখো লেন্থ আর ব্রেড তো দুটোই সমান, এক্স আর এক্স, তাহলে এক্স এক্স গুণ করবো। আর হাইট কত দেওয়া রয়েছে? 1 মিলিমিটার। যেহেতু দেখো এক্সটা দেওয়া রয়েছে মিটারে, আচ্ছা এক্সটা দেওয়া রয়েছে কিসে? এক্সটা দেওয়া রয়েছে সেমিতে। এক্স এটা সেমি আর এটা মিলিমিটার, তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার যেতে হবে। তাহলে আমাকে 1/10, তার মানে 0.1 সেমি। তাহলে এটা কিন্তু সেমিতে এসে গেল। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই, এই 0.1টাকে লিখতে পারি আমরা, পয়েন্ট উঠে গেলে পয়েন্টের জন্য 1 আর একটা সংখ্যা তাই 0, তাহলে এক্স স্কোয়ার বাই 10 এত, যেহেতু সেমি হয়ে গেছে তাহলে সেমি কিউব বা ঘন সেমি। তাহলে আমরা কি পেলাম? প্লেটের আয়তন পেলাম। প্লেটটা যেটা আছে প্লেটের আয়তন পেয়েছি, লম্বা দৈর্ঘ্য বস্তু উচ্চতা গুণ করেছি, আয়তন পেয়েছি। মিলিমিটার থেকে আমাকে সেমিতে আনতে হবে। এরপর কি বলেছে? বলেছে প্লেটটির ওজন একটা দিয়েছে 4725 গ্রাম, আর বলেছে 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম। আচ্ছা দেখো, প্লেটটার আয়তন আমরা পেয়েছি কত? এত ঘন সেমি। আর এখানেও কিন্তু বলেছে যে 1 ঘন সেমি পিতলের ওজন কত? 8.4। ওটা পিতল হবে না, সরি এটা প্লেট হবে মনে হয়, ওটা প্লেট হবে। তাহলে আমরা লিখতেই পারি যে 1 ঘন সেমি প্লেটের ওজন বলেছে কত? 1 ঘন সেমি প্লেটের ওজন বলেছে 8.4 গ্রাম।
তাহলে আমাদের কত বেরিয়েছে? আমাদের বেরিয়েছে এত ঘনসেমি। তাহলে 1 ঘনসেমি প্লেটের ওজন যদি এত গ্রাম হয়, তাহলে এত ঘনসেমি প্লেটের ওজন বার করতে হবে আমাকে। তাহলে এত ঘনসেমি প্লেটের ওজন কত হবে? এত ঘনসেমি প্লেটের ওজন কত হবে? আমরা কি করবো? এটার সঙ্গে ডাইরেক্ট এটা গুণ করবো। তাহলে x²/10 ইন্টু 8.4, এটা আসছে x² ইন্টু, যদি পয়েন্ট তুলে দিই তাহলে কত হবে? নিচে আর একটা 10 ইন্টু হবে, কারণ পয়েন্টের জন্য 1 একটা নাম্বার, তাই একটা 0। তাহলে এত হয়ে গেল, মানে x² ইন্টু 84 বাই এটা 100, তাহলে এত গ্রাম আমরা পেয়ে গেল। তাহলে এটা আমরা কি পেলাম? আমরা প্লেটের আয়তন পেয়েছিলাম প্রথমে, প্লেটের ওজন কিন্তু পাইনি। এখন যেটা পেলাম সেটা কি পেলাম? প্লেটটার ওজন পেয়ে গেলাম, মানে প্লেটটার ওয়েটটা কতটা। কি করে পেলাম? কারণ আমাদের বলে দিয়েছিল যে 1 ঘনসেমি প্লেটের ওজন বলে দিয়েছিল এত গ্রাম। তাহলে আমাদের এইটা হচ্ছে আয়তন, তাহলে এত আয়তনে প্লেটের ওজন কত হবে আমরা পেয়ে যাবো। এবার দেখো এর যে ওজন হয়েছে, এর ওজন এত হয়েছে, এর ওজনটা দেখো বইতে বলা হয়েছে। ওজনটা কত? ওজনটাই হচ্ছে 4725 গ্রাম। তাহলে এই যে ওজন আছে আর বইতে যে ওজন আছে, এই দুটো ইকুয়াল, কারণ এর এখানে ওজন দেওয়া রয়েছে আর বইতে ওজন দেওয়া রয়েছে, তাহলে লিখতেই পারি আমরা শর্ত অনুযায়ী বলে এইটাই সমান সমান 4725। তাহলে আমরা এখান থেকে কিন্তু এক্স এর মানটা পেয়ে যাবো। তাহলে দেখো 100টা কিন্তু গুণে ভাগে আছে, এটা কিন্তু গুণে যাবে, আর 84টা গুণে আছে, 84টা কি আসবে? 84টা ভাগে আসবে। তাহলে যদি এটা কাটাকুটি করি, যদি 4 দিয়ে কাটি, 4 2 8, 4 1 4, 4 দিয়ে কাটলে 25 4 100। আবার 21 দিয়ে এটা কাটাকুটি করা যেতে পারে। 21 দিয়ে যদি কাটি 4725, 225 আসছে। 21 দিয়ে কাটলে আসবে 225। তাহলে 225 আর 25 গুণ করতে হবে। 225 আর 25 গুণ করলে আসছে 5625, 5625, সরি, এইটা আসছে। তাহলে আমরা পেলাম কত? এক্স স্কোয়ারের মান। আমরা কিন্তু এখন এক্স এর মান পাইনি। তাহলে এবার দেখো এই স্কোয়ারটা যদি এ পাশে যায় তাহলে কি হয়? স্কোয়ার এ পাশে গেলে কিন্তু রুট হয়। তাহলে আমাদের জাস্ট কি করতে হবে? এটা রুট করে দিতে হবে, আর কিছুই না। তাহলে আমরা ভালো করে দেখে নাও তোমরা। তাহলে এই 5625 এটা রুট করলে আসছে, তাহলে এক্স ইকুয়ালস টু √5625 এটা আসছে। এবার এটা রুট করলে 75 আসবে। রুট করে দেখে নিতে পারো। 56 আছে, তাহলে হচ্ছে 18 64, 7 7 49, 7 7 49, 16 আছে, 9 7 16, তাহলে 7 হচ্ছে, আর 25, এখানে 7 ডবল কত? 14 নিতে হবে, 145, 5 হচ্ছে 725। তাহলে দেখো 75 অ্যান্সার আসছে। তাহলে আমরা পেয়ে গেলাম কত? এক্স এর ভ্যালু হচ্ছে 75। এটা কিসে আসবে? এটা হচ্ছে, এটা যেহেতু গ্রামে ছিল, যেহেতু গ্রামে আছে পুরোটাই, তাহলে এটা কিন্তু গ্রামেই আসবে, 4725 গ্রাম। তাহলে আমরা কিন্তু এক্স এর মানটা পেয়ে গেলাম। এবার আমাদের পরের অঙ্কটা আসছি। পরেরটা হচ্ছে 14 নম্বর অঙ্কটা। আমরা কি বলেছে? একটা রাস্তা আছে, চাঁদ মাঝি রাস্তাটি উঁচু করতে হবে। একটা রাস্তা আছে, রাস্তাটাকে উঁচু করতে হবে। রাস্তার দুপাশে 30টি সমান মাপের গভীর একটা গর্ত করা হয়েছে। একটা রাস্তা আছে, রাস্তাটাকে কি করেছে? বলেছে রাস্তাটাকে উঁচু করতে বলেছে। রাস্তাটাকে উঁচু করতে হলে একটা গর্ত করা হয়েছে, সেই গর্তের যে মাটি আছে সেই মাটিটা দিয়ে রাস্তাকে উঁচু করা হবে। তাহলে দেখো যে গর্ত খোঁড়া হবে সেই গর্তের যে আয়তন হবে, মানে সেই গর্তের যে আয়তন, সেই গর্ত থেকে যে মাটি তুলবে সেই মাটি দিয়ে কিন্তু রাস্তা উঁচু হবে। তাহলে সেই গর্তের যে আয়তন হবে সেই আয়তন আর রাস্তার আয়তন কিন্তু যদি ইকুয়াল করি তাহলে কিন্তু আমরা
জিনিসটা পেয়ে যাবো। বলেছে প্রতিটি গর্তের গভীরতা কত হবে। যে গর্তগুলো খোঁড়া হবে তার দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া রয়েছে, কিন্তু গর্তগুলোর যে ডিপ, কতটা ডিপ করা হবে, মানে কতটা হাইট করা হবে সেটা বলা যায়নি। তাহলে আমাদের ধরে নিতে হবে যে প্রতিটি গর্তের গভীরতা, আমাদের কিন্তু হাইটটা ধরে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে ধরি গর্তের গভীরতা সমান সমান এক্স, মিটার আছে যেহেতু, মিটার আছে তাহলে মিটার ধরতে হবে, এক্স মিটার। এবার গর্তের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে, গর্তের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, একটা প্রস্থ দেওয়া রয়েছে। দেখো দৈর্ঘ্য প্রস্থ কত বলেছে, দৈর্ঘ্য প্রস্থ বলেছে 14 মিটার 8 মিটার, 14 মিটার এবং 8 মিটার। ঠিক আছে, তাহলে আমরা গর্তের গভীরতা ধরে নিয়েছি আর দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে। এবার কিন্তু একটা গর্ত নয়, গর্ত এরকম কিন্তু 30খানা গর্ত হয়। দেখো বইতে বলেছে যে 30টি গর্ত আছে, তাহলে 30টি গর্তের আয়তন কত হবে, তাই লিখবো 30টি গর্তের আয়তন। তাহলে কি করতে হবে, আয়তন করার জন্য আমাদের কি করতে হয়, 3টাকে গুণ করতে হয়। তোমরা জানো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করতে হয়। যেহেতু 30টা বলেছে তাহলে 30 আগে গুণ করতে হবে, তাই 30 গুণ দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা, তাহলে আমরা গুণ করে দিলাম। তাহলে এত ঘনমিটার হবে, এত ঘনমিটার। তাহলে 30টি গর্তের আয়তন আমরা পেয়ে গেছি। 30টি গর্তের আয়তন এত ঘনমিটার। এটা তোমরা গুণ করতে পারো, গুণ না করলেও কিন্তু ব্যাপারটা একই হবে। গুণ করেও কিন্তু কিছু লাভ নেই, কারণ আমাদের সেই পরবর্তীকালে আবার পরেরটাতে ইকুয়াল করতে হবে, তখন কিন্তু জিনিসগুলো কেটে যাবে। তাহলে তার থেকে গুণ না করাই ভালো। তাহলে দেখে দিয়েছি আমরা 30টি গর্তের আয়তন পেয়ে গেছি। এবার কি বলেছে, এবার বলেছে মোট 2520 ঘনমিটার মাটি লাগে। তাহলে দেখো 30টি গর্তের যে আয়তন, 30টি গর্ত খুঁড়ে যে মানে মাটি যা পেয়েছি আমি, সেই মাটির আয়তন তো এটা, এতটা মাটি তো পেয়েছি। আবার কি বলেছে, মাটির আয়তন বলে দিয়েছে 2520। তাহলে এই জিনিসটা আর 2520 যেটা বইতে বলেছে সেই দুটো জিনিস ইকুয়াল। তাহলে আমরা লিখতেই পারি শর্ত অনুযায়ী বলে x ইন্টু 30 ইন্টু 14 8 আর 2520। দেখো তাহলে এইগুলো গুণে আছে, তাহলে এগুলো কি হবে, পরের লাইনে কিন্তু এগুলো ভাগে চলে যাবে। 30 ইন্টু, তাহলে কাটাকুটি করে দেবো আমরা। 3 8 24, 12 3 4 12, 14 6 84, 6/8 মানে 2 4 8, 2 3 6, 3/4। 3/4 কে যদি কাটাকুটি করো তাহলে ভাগ করো, তাহলে কিন্তু এটা আসবে 0.75, 0.75 মিটার। আর যদি সেমিতে আনতে চাও তাহলে এটা আবার 100 দিয়ে গুণ হয়ে যাবে, মানে 75 সেমি। তাহলে আমরা পেয়ে গেলাম কত, গভীরতা কত পেলাম, এটা মিটারে ছিল, মিটার লিখতে পারো 0.75 মিটার, বা যদি সেমিতে চাও তাহলে সেমি, এত সেমি। তাহলে দেখো জিনিসটা কিন্তু এরকম খুবই ইজি জিনিস। আমরা এই পয়েন্টটাতে আসবো, এটা 14 নম্বর অঙ্ক গেল। এখান থেকে যে ফর্মুলাগুলো ইউজ হচ্ছে, ফর্মুলাগুলো ভালো করে মনে রাখবে, আর কিভাবে আমরা করছি অঙ্কগুলো। আমরা 15 নম্বর অঙ্কটাতে আসবো। 15 নম্বর অঙ্কটা বলেছে একটা চৌবাচ্চা আছে, চৌবাচ্চাতে কিছুটা জল আছে, চৌবাচ্চাতে জল ঢালা হয়েছে, সরি চৌবাচ্চাতে 64 বালতি জল তোলা হয়েছে চৌবাচ্চা থেকে। চৌবাচ্চা কিছুটা জল ছিল, সেই জল তোলা হয়েছে। কতটা জল ছিল কিন্তু আমাকে বলে দেয়নি, শুধু বলেছে কি যে চৌবাচ্চা থেকে 64 বালতি জল তুলে নিয়েছি। আর চৌবাচ্চাটি জল তুলে নিলে 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চা থেকে যদি জল তুলে নিই 64 বালতি, তাহলে চৌবাচ্চাটার 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটা ধারের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, আর বলেছে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে। তাহলে আমাকে বার করতে হবে যে এক একটা বালতিতে কত লিটার করে জল উঠেছিল। আমি 64 বালতি জল তুলেছি, আমি জানি না একটা বালতিতে কত লিটার জল ধরে, তাহলে আমাকে ধরে নিতে হবে। তাহলে আমরা লিখতেই পারি যে ধরি প্রতিটি বালতিতে x লিটার জল ধরে। আমি ধরে নিলাম যে ধরি এক একটি বালতি মানে প্রতিটি বালতিতে x লিটার জল ধরছে। তাহলে এরকম কটা বালতি আছে, 64 বালতি। তাহলে 64টি বালতিতে কত লিটার জল ধরবে, তাহলে 64x মানে 64x লিটার।
জল। একটা বালতিতে ধরো 1 লিটার জল থাকে, ধরে নাও একটা বালতিতে 1 লিটার জল আছে, তাহলে যদি চল বলি 64 বালতিতে কত লিটার জল আছে, তাহলে 64 আর 1 মানে 64 লিটার জল আছে। যদি বলি একটা বালতিতে 5 লিটার জল ধরে, তাহলে 64 বালতিতে কত লিটার জল ধরবে, তাহলে 64 সঙ্গে 5 গুণ করতে হবে। তা আমরা সেভাবে করেছি, এখানে x ধরেছি, তাহলে 64x হবে। এবার কি বলেছে, চৌবাচ্চার ধারের দৈর্ঘ্য, চৌবাচ্চার ধারের দৈর্ঘ্য কত বলেছে, 1.2 মিটার। আচ্ছা, এটা আমাকে ডেসিমিটারে করবো, এটা ডেসিমিটারে করে নেবো। 1.2 মিটার মানে 12 ডেসিমিটার, এটা হচ্ছে 12 ডেসিমিটার। তাহলে আমরা পেলাম কি, চৌবাচ্চার ধারের দৈর্ঘ্যটা পেয়েছি। চৌবাচ্চার ধারের দৈর্ঘ্য বলেছে 1.2 মিটার। তাহলে চৌবাচ্চার ধার মানে কিন্তু চৌবাচ্চার একটা সাইড। চৌবাচ্চা কিরকম, চৌবাচ্চা নর্মাল কিন্তু একটা আয়তকার বা বর্গাকারের মতন জিনিসটা। তাহলে একটা ধার পেয়েছি, তাহলে আমরা এর আয়তন পেয়ে যাব। চৌবাচ্চার আয়তন মানেই হচ্ছে চৌবাচ্চার জলের আয়তন, কারণ চৌবাচ্চাতে যা আয়তন হবে ততই যা জল থাকবে, তার থেকে বেশি থাকতে পারবে না, তার থেকে কম থাকতে পারবে। তাহলে চৌবাচ্চার আয়তন যা হবে ততই জল থাকবে। তাহলে আয়তন কত হবে, এখানে ধার পেয়েছি কত, 12। তাহলে আমাদের আয়তনের কি ফর্মুলা ছিল, আয়তন ফর্মুলা ছিল বাহু কিউব, মানে 12 কিউব। 12 কিউব করলে এটা আসবে 1728, এটা আসবে ডেসিমিটারে ছিল, তাহলে এটা আসবে ঘন ডেসিমিটার বা ডেসিমিটার কিউব। এবারে ঘন ডেসিমিটার আর লিটার কিন্তু একই জিনিস, তাহলে আমরা লিখতে পারি 1728 লিটার। দেখো বইতে লেখা আছে জিনিসটা, বইতে লেখা আছে, দেখবে বইতে পাবে একটা জিনিস, যে 1 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার সমান সমানই হচ্ছে 1 লিটার। এই জিনিসটা বলে দিলাম আমি, যে 1 লিটার যা 1 ঘন ডেসিমিটারও তাই। তাহলে আমাদের এত ঘন ডেসিমিটার হয়েছে, তাহলে এটা হচ্ছে 1 লিটারের সমান, মানে এত লিটার হয়ে গেল। এবার কি আমাদের অংশ বলেছে, 1/3 অংশ জলপূর্ণ থাকবে। চৌবাচ্চার 1/3 অংশ জলপূর্ণ আছে, তাহলে 1/3 অংশ জলপূর্ণ আছে মানে আমাদের আগে কতটা ছিল, আমাকে আগে ধরে নিতে হবে যে ধরি 1 অংশ জলপূর্ণ ছিল। তাহলে লিখে নিতে পারি যে ধরি মোট অংশ হচ্ছে 1। এবার 1/3 অংশ জলপূর্ণ থাকে, যদি 64 বালতি জল তুলেও নি তাহলেও 1/3 অংশ জলপূর্ণ থাকে। তাহলে তুলেছি কতটা, সুতরাং জল তোলা হয়েছে, মাইনাস করতে হবে, 1/3 অংশ মাইনাস করে দেবো, তাহলে পাচ্ছি আমরা কত, 2/3। তাহলে পাচ্ছি কত, 2/3 অংশ জল তোলা হয়েছে। 2/3 অংশ জল তুলে নিলেও 1/3 অংশ জলপূর্ণ থাকছে, এটা পেলাম। এবার দেখো, তাহলে জল তোলা হচ্ছে কতটা, 2/3 অংশ। 2/3 অংশ কার, আমাদের জলের যে আয়তন আছে, জলের আয়তন কত, এই যে দেখো পেয়েছি চৌবাচ্চার আয়তন, এই চৌবাচ্চার যে আয়তন সেটাই কিন্তু জলের আয়তন, তাহলে এই 1 লিটার কিন্তু জলের আয়তন। আবার জল তুলেছি কতটা বলেছে, যে 64 লিটার জল আমরা তুলে নিচ্ছি। তাহলে দেখো এখন এখানে কি বলেছে, বলেছে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে। একটা জিনিস ভালো করে বুঝবে, প্রথমে আমাদের 1 লিটার জল ছিল, এক একটা মানে পুরো বালতিতে 64টা বালতিতে 1 লিটার জল ধরেছি। এবারে আমাদের কি বলেছে, যে এত অংশ জল আমরা তুলে নিয়েছি, এত অংশ জল তুলে নিয়েছি কত লিটারের, 1 লিটার জল ছিল, তাহলে 1 লিটারের এত অংশ আমাকে করতে হবে, বার করতে হবে, যে 1 লিটার জল ছিল তার এত অংশ আমি কিন্তু তুলেছি, আর কিন্তু এটাও কিন্তু তুলেছি। তাহলে এই যে দুটো তুলছি সেই তোলাটা কি হবে, ইকুয়াল হবে, তাহলে আমি এক্স পেয়ে যাবো। তাহলে আমাকে আগে কি করতে হবে, যে এত লিটারের এত অংশ বার করতে হবে, সেটাকে শর্ট ফর্ম যেভাবে লিখতে পারি আমরা। তাহলে দেখো আমরা কি লিখবো এবারে, তাহলে আমরা লিখতে পারি শর্ত অনুযায়ী, বলে শর্ত অনুযায়ী 64x লিটার জল তুলেছি আমরা, 64x লিটার জল আমরা তুলে নিয়েছি। আর কতটা তুলেছি, তুলেছি হচ্ছে এই যে 1728 লিটার জল আমাদের ছিল, এই জলের এত অংশ তুলেছি, 2/3 অংশ। তাহলে 1728 লিটার 2/3 অংশ, একই ব্যাপার। তাহলে 3 দিয়ে কাটাকুটি করতে পারি, 3 5 15 17 7 21 3 6 18, তাহলে এটা আসছে 576 ইন্টু 2। তাহলে দেখো 64টা কিন্তু মাল্টিপ্লাইতে আছে, 64টা যদি এপাশে আসে তাহলে কি হবে, 64টা তাহলে ভাগ হয়ে যাচ্ছে, 576 ইন্টু 2 আর নিচে 64।
এটা 8 দিয়ে কাটাকুটি করা যেতে পারে। 8 8 64, 8 7 56, 16 8 2 16, আবার 8 9 72, তাহলে 9 2 কত পাচ্ছি 18। তাহলে পেয়ে গেলাম আমরা এক্স এর ভ্যালু কত 18। তাহলে আমরা পেয়ে গেলাম কি এক একটা বালতিতে কিন্তু 18 লিটার করে জল ধরছে, তাহলে কিন্তু বেশ বড় বড় বালতি, 18 লিটার জল। তাহলে একটা বালতিতে কত লিটার জল ধরছে, একটাই বালতিতে কিন্তু 18 লিটার জল আমরা পেয়ে গেলাম। অঙ্কগুলো ভালো করে কিন্তু মনে রাখবে, এখানে কিন্তু অঙ্কগুলোতে তোমাকে স্টেপগুলো ভালো করে মনে রাখতে হবে, আর কিভাবে জিনিসটা বার করবো একটু প্র্যাকটিস করতে হবে। আমরা পয়েন্টটাতে আসবো। আচ্ছা, পরের যে অঙ্কটা বলেছে সেটা কি বলেছে, 16 নম্বর অঙ্কটা বলেছে এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেট আছে। প্রথমে বুঝতে হবে যে এক গ্রোস জিনিসটা কি। এক গ্রোস দেশলাই বাক্সের প্যাকেট, এবারে এক গ্রোস দেশলাই বাক্স মানে কি, কটা বাক্স, জিনিসটা ভালো করে বুঝবে যে এক গ্রোস দেশলাই বাক্স মানে এখানে দুবার রয়েছে, বইতে দেখবে এক গ্রোস সমান সমান 12 ডজন। একটা জিনিস ভালো করে বুঝে নাও যে এক গ্রোস মানে কটা। এখানে বলে দিচ্ছে যে এক গ্রোস সমান সমান 12 ডজন। তার মানে কটা দেশলাই বাক্স হলো তো, 12 ডজন মানে আবার এক ডজন মানে 12টা, তাহলে 12 ডজন মানে 12 ইন্টু 12, এতগুলো, এতটি বা 144টি, 144টি কিন্তু দেশলাই বাক্স তাহলে আছে। তাহলে এক গ্রোস দেশলাই বাক্স মানে হচ্ছে 144 খানা দেশলাই বাক্স আছে কিন্তু, এটা আগে বুঝে নিতে হবে। তাহলে বলেছে এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য বস্তু উচ্চতা দেওয়া হয়েছে। তাহলে আমরা লিখবো 16 নম্বর অঙ্ক যে এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের আয়তন, একটি প্যাকেটের দেখো দৈর্ঘ্য বস্তু উচ্চতা বলা আছে, দৈর্ঘ্য বস্তু উচ্চতা বলে দিয়েছে, তাহলে আমরা আয়তন পেয়ে যাচ্ছি। তাহলে এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের আয়তন লিখতে পারি ডাইরেক্ট সমান সমান দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করতে হবে। দৈর্ঘ্য বস্তু উচ্চতা কত কত বলেছে, 2.8, 1.5 আর 0.9, 2.8, 1.5 আর 0.9 ডেসিমিটার। তাহলে ডেসিমিটার কিউব বা ঘন ডেসিমিটার। আগে এই জিনিসটা ভালো করে বুঝে নাও যে এক ডোজ দেশলাই বাক্সের একটা প্যাকেটের দৈর্ঘ্য বস্তু উচ্চতা বলেছে, তাহলে আমরা তার আয়তন পেয়ে যাবো। তাহলে আমরা আয়তন পেয়ে গেলাম। এবার যেটা বলেছে সেটা কি বলেছে যে হলে একটি দেশলাই বাক্সের আয়তন করতে হবে। এখানে কিন্তু যেটা আছে এটা হচ্ছে এক ডোজ দেশলাই বাক্সের একটি প্যাকেট, একটা এক ডোজ দেশলাই বাক্সের একটা প্যাকেট আছে, মানে 144টা দেশলাই মানে দেশলাই প্যাকেটের একটা বান্ডিল করা, মানে একটা প্যাকেট বড় প্যাকেট আছে, সেই প্যাকেট থেকে বার করতে হবে যে একটি দেশলাই বাক্সের মানে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে। আর একটি দেশলাই বাক্সের আয়তন বলে দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, উচ্চতা কত বল বার করতে হবে। একটা দেশলাই বাক্স মানে এই জিনিসটা মানে কি আগে বুঝতে হবে। এক ডোজ দেশলাই বাক্সের প্যাকেট, এটা কিরকম, এটা একটা বড় প্যাকেট, এরকম বড় প্যাকেট, এরকম একটা বড় প্যাকেট, এক ডোজ দেশলাই বাক্সের একটা প্যাকেট। এবার এর মধ্যে কটা আছে, 144টা দেশলাই বাক্স আছে, মানে এরকম করে নিয়ে 144 খানা এরকম দেশলাই বাক্স, এক একটা দেশলাই বাক্স প্যাকেট আছে, এরকম আছে আর অনেকগুলো। টোটালটার আয়তন কত পেয়েছি, টোটালটার আয়তন পেয়েছি এত। এবার আমাকে একটা আয়তন বার করতে হবে, একটা দেশলাই বাক্স। তাহলে একটা দেশলাই বাক্স বার করতে হলে কি করবো, আমরা লিখবো যে সুতরাং একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে। দেখো আমাদের কটা দেশলাই বাক্স ছিল, 144টা দেশলাই বাক্স ছিল, তাহলে 144টা দেশলাই বাক্সের আয়তন কত পেয়েছি, এত পেয়েছি। তাহলে আমরা এভাবে লিখতে পারি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হয় তোমাদের। তাহলে 144টা দেশলাই বাক্সের আয়তন কত, এই যে এত, 2.8 ইন্টু 1.5 ইন্টু 0.9 এত।
তাহলে 144টা দেশলাই বাক্সের আয়তন কত পেয়েছি? এত পেয়েছি। তাহলে একটা দেশলাই বাক্সের আয়তন কত পাবো? তাহলে 144 দিয়ে ভাগ করতে হবে আমাদেরকে। তাহলে 2.8 ইন্টু 1.5 ইন্টু 0.9, এবার একে 144 দিয়ে আমরা ভাগ করবো। তাহলে কত আসছে? 2.8 এটা আসছে 0.02625, 0.0262625 এত। এটা ডেসিমিটার কিউব ছিল, মানে ঘন ডেসিমিটার। এবারে এটা ঘন ডেসিমিটার আছে, কিন্তু আমাদের এখানে পরে যেটা বলেছে একটা ডেসিমিটার বাক্সের আয়তন, সেটা কিন্তু সেমিতে দেওয়া রয়েছে। তাহলে আমাদের এখন কি করতে হবে? এই যে ডেসিমিটার আছে এটাকে কিন্তু আমাদের সেমিতে নিয়ে যেতে হবে। তাহলে কি করব? তাহলে এই ডেসিমিটার থেকে যদি সেমিতে নিয়ে যেতে হয়, এটা ঘন ডেসিমিটার আছে, ঘন ডেসিমিটার থেকে আমাদের নিয়ে যেতে হবে কোথায়? ঘন সেমিতে নিয়ে যেতে হবে। তাহলে কত করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ইন্টু করে দেবো। 1000 দিয়ে যদি ইন্টু করে দিই তাহলে এটা আসবে একটা, দুটো, তিনটে, জাস্ট পয়েন্টটা এখানে চলে আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 26.25 সেমি কিউব। এই জিনিসটা আমরা পাচ্ছি। এটা ডেসিমিটারে ছিল, তাহলে আমরা এটা সেমিতে পেয়ে গেলাম 1000 দিয়ে গুণ করে। তাহলে পেলাম কি? আমরা একটা দেশলাই বাক্সের আয়তন পেয়েছি এত। আবার এখানে কি বলেছে যে একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে, আর উচ্চতা আমাকে বার করতে বলেছে। তাই দৈর্ঘ্য প্রস্থ তো জানি, উচ্চতা জানি না। তাহলে উচ্চতা আবার ধরতে হবে, যে ধরি উচ্চতা কত ধরবো? উচ্চতা ধরে নাও এক্স ধরে নিলাম, উচ্চতা এক্স। আর দৈর্ঘ্য প্রস্থ কত দেওয়া রয়েছে? 5 সেমি, 3.5 সেমি। এটা হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে 3.5 সেমি। তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন পেয়ে যাবো। সুতরাং আয়তন কত হবে? তাহলে 5 গুণ 3.5 ইন্টু এক্স সেমি কিউব। তাহলে দেখো আমরা কিন্তু এখানে আয়তন পেয়েছি, একটি দেশলাই বাক্সের আয়তন কত পেয়েছি? এত। আবার একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ছিল, তাহলে আয়তন কত পেয়েছি? এত। তাহলে এই যে আয়তন পাচ্ছি, আবার এই একটা আয়তন পেয়েছি, দুটো আয়তন কি একই? একটা দেশলাই বাক্সের যে আয়তন পেয়েছি, তাহলে দুটো আয়তনকে আমরা কি করবো? ইকুয়াল করে দেবো। তাহলে কিন্তু আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাবো। এক্স এর ভ্যালু মানে হচ্ছে উচ্চতা, উচ্চতা পেয়ে যাবো। তাহলে আমরা পরেরটাতে কি করবো? জাস্ট আমরা পরেরটাতে কি করবো? জাস্ট শুধু এইটা জিনিসটাকে ইকুয়াল করবো, দুটো জিনিস, এর আয়তন যেটা পেয়েছি আর এর আয়তন যেটা পেয়েছি, দুটোকে ইকুয়াল করবো। তাহলে আমাদের কত কিরকম হচ্ছে? শর্ত অনুযায়ী লিখতে পারি। শর্ত অনুযায়ী এই যে এটা আছে 5 ইন্টু 3.5 ইন্টু এক্স ইকুয়ালস টু 26.25, এটা পেয়েছি। তাহলে দেখো এইগুলো ইন্টু দেওয়া আছে, এগুলো এপাশে গেলে ডিভাইড হয়ে যাচ্ছে, 26.25, আর এটা আসবে 5 ইন্টু 3.5। এখানে পয়েন্ট তুললে কি হবে? নিচে একটা 100 হবে, এখানে পয়েন্ট তুললে কি হবে? 110 হয়ে যাবে। তাহলে এটা পাচ্ছি। আবার দেখো 0 0 কাটছি, 5 দিয়ে যদি কাটি, 5 5 25, 5 5 25, আবার 35 আছে। 5 দিয়ে যদি কাটি, 5 7 35, 5 10 50 আর 25, 5 5 25। আবার 7 দিয়ে গাড়ি কাটলে, 7 1 7, 35, 7 5 35। তাহলে 1.5/10, এটা আসছে 1.5। তাহলে 1.5 10। তাহলে আমরা এক্স এর ভ্যালু কিন্তু পেয়ে গেলাম। এখানে কিন্তু কাটাকুটিও একটা বেশ মেন ফ্যাক্টর, কারণ কাটাকুটি যদি ভুল হয়ে যায়, বা এই ডেসিমিটার থেকে যদি সেন্টিমিটার বা মিটার থেকে সেন্টিমিটার যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু অ্যান্সারটা মিলবে না। তাহলে তোমার কাটাকুটিটা ভালো করে দেখে নাও, আর অঙ্কগুলো কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু জিনিসগুলো বুঝতে অসুবিধা হবে। তো দেখে নাও তোমরা। আমরা তাহলে পরেরটাতে আসবো। পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 17 নম্বর অঙ্ক।
ওই অঙ্কটা আছে 17 নম্বর অঙ্ক। সেটা কি বলেছে, একটা আয়তঘনাকার চৌবাচ্চা, এটা একটা চৌবাচ্চার অঙ্ক। আগে একটা করেছি চৌবাচ্চার অঙ্ক, এখানে একটা চৌবাচ্চার অঙ্ক আছে। চৌবাচ্চার দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া রয়েছে, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দেওয়া রয়েছে। দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য না, এখানে বলেছে দীর্ঘ। দীর্ঘ মানে কিন্তু লম্বাটা, মানে কতটা দৈর্ঘ্য। তাহলে চৌবাচ্চার 2.1 মিটার দীর্ঘ আর 1.5 মিটার প্রশস্ত, মানে কতটা ব্রেথ। বলেছে চৌবাচ্চাটার উচ্চতা কতটা বৃদ্ধি হবে। চৌবাচ্চায় যদি 630 লিটার জল ঢালা হয়, তাহলে চৌবাচ্চাটার হাইট কতটা ইনক্রিজ হবে, হাইট। তাহলে জানি না কতটা হাইট বাড়বে, তাহলে আমাকে ধরে নিতে হবে সেই একই হবে, যে ধরি x মিটার হাইট বেড়ে যাবে। 17 নম্বর অঙ্ক। তাহলে আমাদের করতে হবে কি, ধরি x মিটার উচ্চতা বাড়বে। তাহলে আমরা পেয়ে যাবো এটা উচ্চতা। এবার দেখো চৌবাচ্চার দৈর্ঘ্য বস্তু দেওয়া রয়েছে, দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য কত 2.1, আর প্রস্থ দেওয়া রয়েছে 1.5। আচ্ছা, যেহেতু এটা লিটারে দেওয়া রয়েছে 630 লিটার, তাহলে আমাদের কি করতে হবে, মিটারগুলোকে ডেসিমিটার করবো। কেন করবো দেখো, জিনিসটা বোঝাচ্ছি। 2.1 মিটার মানে হচ্ছে, এটা হচ্ছে 21 ডেসিমিটার। আবার এটাকে তাহলে আমরা ডেসিমিটার লিখি, মিটার না লিখে এটা ডেসিমিটার লিখবো। এত ডেসিমিটার উচ্চতা বাড়বে, এটা হবে 15 ডিসিএম, 15 ডেসিমিটার। তাহলে আমরা কি পাবো, এখন যদি দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করি, তাহলে কি পাবো, আমরা আয়তন পেয়ে যাবো। তাহলে চৌবাচ্চা আয়তন কত হবে, চৌবাচ্চা আয়তন হবে 2115 ইন্টু এক্স, এত ডেসিমিটার। এবার দেখো ডেসিমিটার যা, মানে ঘন ডেসিমিটার যা, আমি একটু আগে লিখেছি আগের অঙ্কটাতে, যে 1 ঘন ডেসিমিটার যা 1 লিটারও তাই। এটা ডেসিমিটার মানে এটাই কিন্তু লিটার, তাহলে কিন্তু এটা আমাদের লিটারে হয়ে গেছে, এই জিনিসটা আমাদের লিটারে হয়ে গেছে। এবারে এর যে আয়তন আর জলের যে আয়তন, সেই দুটো আয়তন ইকুয়াল, কারণ চৌবাচ্চার যে আয়তন হবে সেই আয়তনে জল থাকবে, আমি আগেই বলেছি। তাহলে দেখো আয়তন বলেছে 630 লিটার, তাহলে আমরা লিখতেই পারি শর্ত অনুযায়ী, বলে শর্ত অনুযায়ী এইগুলো সমান সমান 630, এর আয়তন সমান সমান 630 লিটার জল। তাহলে এখান থেকে আমরা এক্স পেয়ে যাচ্ছি, এগুলো গুণে আছে তাহলে ভাগে যাবে, 7 দিয়ে কাটলে 7 3 21, 7 9 63, আবার 3 দিয়ে কাটলে 3 3 90, আর 15 2 30, তাহলে পেলাম কত 2, তাহলে 2 ডেসিমিটার। তাহলে উচ্চতা পেয়ে গেলাম 2 ডেসিমিটার। এটা একটু ইজি জিনিস আছে, এটা একটু সোজা আছে, আগেগুলোর মতো নয়, দেখে নাও। আমরা পরেরটাতে আসছি, পরেরটা হচ্ছে 18 নম্বর অঙ্কটা। আঠেরো নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে, এটা আয়তকার মাঠের বলেছে, এটা আয়তকার মাঠ দিয়েছে, আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলেছে, এটা আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে। তাহলে আমাদের আগে আয়তকার মাঠ একটা এঁকে নিই। এটা আয়তকার মাঠ আছে, 18 নম্বর অঙ্ক। একটা এরকম আয়তকার মাঠ আছে, মাঠটার দৈর্ঘ্য প্রস্থ কত 20 আর 15, তাহলে 20 আর 15। আর কি বলেছে, চারদিকে 4টি গর্ত খোঁড়া হয়েছে, ঘনকাকৃতি গর্ত। মাঠের ভিতরে চারদিকে 4টে কোণার পিলার বসানোর জন্য ঘনকাকৃতি গর্ত, মানে এই 4টে যে গর্ত আছে, এই 4টে এগুলো কিন্তু একটা মানে বর্গাকারের সাইজ, মানে ঘনকের সাইজ, মানে এই যে বাহুগুলো আছে, বাহুগুলো কিন্তু সব সমান। তাহলে 4টে গর্ত, 4টে গর্ত কিন্তু সমান সাইজের গর্ত। গর্তগুলোর বলছে 4 মিটার দৈর্ঘ্য, এই যে গর্তগুলো এক একটা 4 মিটার করে, গর্তগুলো কত করে 4 মিটার করে, 4 মিটার করে ওদের দৈর্ঘ্য। এবার দেখো আমরা কি এই যে জমিটা রয়েছে, এই জমির আমরা কি পাবো, যদি দৈর্ঘ্য বস্তু গুণ করি তাহলে কিন্তু ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাহলে আমরা লিখতে পারি যে জমির দৈর্ঘ্য কত 20 মিটার আর প্রস্থ কত 15 মিটার, তাহলে জমির ক্ষেত্রফল কত আসবে, ক্ষেত্রফল হচ্ছে 20 ইন্টু 15, মানে 300 বর্গ মিটার। এটা পেলাম আমরা কি, জমির শুধু জমিটার, পুরো জমিটার আমরা কিন্তু ক্ষেত্রফল পেয়ে গেলাম।
এবার দেখো, যদি 4টে গর্তের ক্ষেত্রফল বার করতে হয়, তাহলে এক একটা গর্তের ক্ষেত্রফল, মানে এটা বর্গাকার জমি, বর্গাকার গর্ত, তাহলে 4টি গর্তের ক্ষেত্রফল কত হবে? 4টি গর্তের ক্ষেত্রফল আমাদের কি ফর্মুলা? ক্ষেত্রফলের যে ফর্মুলা হচ্ছে, এটা যেহেতু বর্গাকার আছে, বর্গাকারের ফর্মুলা হচ্ছে বাহু স্কয়ার। কিন্তু যেহেতু 4টি গর্ত, একটা গর্তের ক্ষেত্রফল হলে বাহু স্কয়ার করতাম, হয়ে যেত। কিন্তু যেহেতু 4টি গর্ত আছে, তাহলে কি হবে? 4 ইন্টু বাহু স্কয়ার। তাহলে 4 ইন্টু বাহু কত? এ বলেছিল 4 মিটার করে বাহু আছে, তাহলে 4 স্কয়ার, মানে 4 4 16, 16 4 64, তাহলে 64 বর্গমিটার আমরা পেলাম। তাহলে দেখো, আমরা পুরো মাঠের আয়তন ক্ষেত্রফল পেয়েছি আর 4টি গর্তের ক্ষেত্রফল পেয়েছি। যদি এই পুরো ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফল থেকে আমরা যদি গর্তের ক্ষেত্রফল মাইনাস করি, তাহলে কি পাবো? যে গর্তগুলো বাদ দিয়ে তো মাঠের ক্ষেত্রফল আছে, তাহলে গর্তগুলো বাদ দিয়ে মাঠের ক্ষেত্রফলটা কিন্তু আমরা পেয়ে যাবো। তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের কিন্তু মাইনাস করতে হবে। তাহলে আমরা কি লিখবো? সুতরাং গর্ত বাদে মাঠের ক্ষেত্রফল কত হবে? 300 থেকে আমরা কি করবো? মাইনাস করে দেবো 64কে, তাহলে আসছে 236 বর্গমিটার। এটা কিন্তু গর্ত বাদে মাঠের ক্ষেত্রফল পেলাম। এবার কি বলেছে, ওই যে গর্তগুলো কাটা হয়েছিল, জিনিসটা ভালো করে বুঝতে হবে, যে গর্তগুলো যে কাটা হয়েছিল, সেই গর্তের যে মাটিটা পেয়েছি, সেই মাটিটা কিন্তু এইখানে, মানে এই মাঠেতে ছড়িয়ে দিয়েছে। ছড়ালে এই মাঠে মাঠের যে জায়গাটা ছিল, সেই জায়গাটা কি হবে? একটু হলেও হাইটটা বাড়বে। মাঠের যে উচ্চতা ছিল, সেই উচ্চতা কি হবে? বেড়ে যাবে একটু হলেও। সেই উচ্চতাটা কতটা বাড়বে বলেছে, আমি জানি না কতটা বাড়বে, তাহলে আমাকে সেই আগে ধরতে হবে আগে এক্স। এবার ভালো করে জিনিসটা বুঝবে, যে এই যে গর্তগুলোর আয়তন আছে, সেই আয়তনের মাটি আমি তুলেছিলাম, সেই আয়তনের মাটি তুলে কি আমি এখানে ঢেলেছি, তাহলে সেই আয়তন যা হবে, এই মাঠের ভেতরকার আয়তন কিন্তু সেম হবে, ইকুয়াল করতে হবে, তাহলে কিন্তু আমরা এক্সটা পেয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে 4টি গর্তের আয়তন কত হবে? আয়তনের ফর্মুলা তোমরা জানো, বাহু কিউব। তাহলে 4টি গর্ত আছে বলে কি, তাই জন্য 4 ইন্টু বাহু কিউব। 4 ইন্টু বাহু কত হয়েছিল? বাহু ছিল 4, তাহলে 4 কিউব মানে 64, আর 64 4 গুণ করতে হবে 256, তাহলে এটা আসছে 256 মিটার কিউব। তাহলে এত ঘনমিটার আমি মাটি পেয়েছি। 4টি গর্তের আয়তন পেয়েছি, মানে কি এত ঘনমিটারের আমি মাটি কিন্তু পেয়েছি। আর কি বলেছে, এই যে মাটিটা পেয়েছি, এই মাটিটা কি করেছি আমি? এখানে ঢেলেছি, তাহলে এইখানকার আয়তন কত হবে? গর্ত বাদে মাটির ক্ষেত্রফল কত ছিল? এত ছিল। ক্ষেত্রফলের সঙ্গে একটা জিনিস ভালো করে মনে রাখবে, ক্ষেত্রফল যদি পেয়েছি, ক্ষেত্রফলের সঙ্গে কি, ক্ষেত্রফলের মধ্যে কি আছে? ক্ষেত্রফলের মধ্যেই কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ রয়েছে, দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু গুণ হয়ে আছে। তাহলে জাস্ট এর সঙ্গে একটা যদি আমি উচ্চতা গুণ করি, তাহলে কিন্তু আমরা কি পাবো? আয়তন পেয়ে যাবো। ক্ষেত্রফল তো দেওয়াই রয়েছে, উচ্চতাটা কত? উচ্চতা আমাকে কিন্তু জানি না, উচ্চতা কতটা বলেছে বার করতে হবে, যে উচ্চতা কতটা বাড়বে। তাহলে আমি ধরে নেব যে, ধরি উচ্চতা এক্স মিটার বাড়বে, তাহলে মাটির গর্ত বাদে মাটির আয়তন কত হবে? সুতরাং মাটির আয়তন কত হবে? মাঠের ক্ষেত্রফল কত ছিল? 236 ছিল, তাহলে 236 ইন্টু এই যে এক্স মিটার বাড়বে, তাহলে ইন্টু এক্স করে দেবো, তাহলে এত ঘনমিটার। তাহলে এটা পেলাম কি? আমরা এটা পেলাম মাটির আয়তন পেয়ে গেলাম। তাহলে মাটির আয়তন যা হবে, 4টি গর্তের আয়তনও কি হবে? ওটাই ঢালছি, তাহলে ইকুয়াল করতে হবে এখন আমাদের, তাহলে আমরা এক্স এর পেয়ে যাবো। তাহলে তখন আমরা লিখবো কি? শর্ত অনুযায়ী বই লিখবো। আগে এই জিনিসটা ভালো করে বুঝে নাও, এটা কিন্তু একটু কঠিন অঙ্ক আছে, জিনিসগুলো ভালো করে তোমাদের বুঝতে হবে, যে স্টেপ বাই স্টেপ একটু মনে রাখতে হবে জিনিসটা। আমরা তাহলে এবার কি করবো? ইকুয়াল করে দেবো। তাহলে দেখো, আমরা দেখতে পাই শর্ত অনুযায়ী বলে, কি লিখবো আমরা? এই যে আয়তন পেয়েছি 236 ইন্টু এক্স, এই আয়তনটার সঙ্গে কার কে সমান? এইটা সমান 256। তাহলে এক্স এর কত হচ্ছে? 256 বাই 236। যদি 2 দিয়ে কাটাকুটি করি, আমরা কত পাচ্ছি?
2 একে 2, 2 একে 2, 2 8 16, 2 8 16, আবার 2 5 10, 2 9 18, 64 বা 59। তাহলে 64কে 59 দিয়ে ভাগ করতে হবে 5। তাহলে পাচ্ছি আমার কত, 1 পূর্ণ 5 এর 59। তাহলে এত মিটার কি হলো, এত মিটার আমাদের পেলাম কি না, এটা আমরা পেলাম কি, এটা আমরা উচ্চতাটা পেয়ে গেলাম যে কত মিটার উচ্চতা। তো ক্যালকুলেশনটাও কিন্তু একটুখানি আলাদা আছে, এটা কিন্তু ভাগ করে কাটবে না, এরকম টাইপের অ্যান্সার বেরোচ্ছে। দেখে নাও জিনিসটা তোমরা। আমরা এরপরে তার পরেরটাতে আসবো। পরের যে অঙ্কটা বলেছে সেটা হচ্ছে 19 নম্বর অঙ্ক। এটাও আগেরটা পরের মতন একটু আলাদা। বলেছে 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া একটি জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য। তাহলে লম্বাটা মনে হয়, দৈর্ঘ্য বলে দিচ্ছে, চওড়া মনে হয় প্রস্থ বলে দিচ্ছে, আর কতটা উঁচু করতে হবে সেটা বলে দিচ্ছে। তাহলে আমি পেয়ে যাবো কি, আয়তন পেয়ে যাবো। একটা জমি, নিচু জমির আয়তনটা পেয়ে যাবো। এবার সেইটা উঁচু করার জন্য বলেছে কি 27 মিটার লম্বা 1 মিটার চওড়া একটি গর্ত করে জমি থেকে মাটি তোলা হবে। সেই গর্তটি কত মিটার গভীর করতে হবে। মানে কি, একটা জমি আছে, ধরো একটা জমি, একটা জমির দৈর্ঘ্য আছে, একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, একটা উচ্চতা আছে। এই যে উচ্চতাটা আছে সবগুলোকে এটাকে মানে এখানে কি করতে বলেছে, নিচু জমি ছিল, জমিটা নিচু ছিল, জমিটাকে উঁচু করতে হবে। তার জন্য কি করতে হবে, একটা গর্ত কেটেছে, একটা এরকম গর্ত কাটা হয়েছে, একটা গর্ত এটা ধরে নাও। সেই গর্তটা কত ডিপ করতে হবে, মানে কতটা ডিপ গর্তটা, মাটিতে গর্ত করে গর্ত করা হচ্ছে মাটিটা কতটা গভীর করতে হবে, কতটা গর্ত গভীর করতে হবে। তাহলে জানি না কতটা গভীর করবো, এখানকার যে মাটিটা পাবো সেই মাটিটা কি করবো, এখানে ঢালবো। তাহলে এখানকার মাটির যে আয়তন হবে, এখানকার মাটির যে আয়তন হবে, দুটো কিন্তু সমান হবে। তাহলে আগে বুঝতে হবে জিনিসটা আমরা কি করবো, আয়তন বার করবো। তাহলে এখানকার মাটির আয়তন বার করতে হবে, তার মধ্যে আমি আবার হাইট জানি না কতটা গভীর করবো। তাহলে আমাকে ধরতে হবে যে ধরি কি বলেছে, গর্ত। লিখতে হবে যে ধরি গর্তটি, এটা হচ্ছে 19 নম্বর অঙ্ক। তাহলে আগে ধরতে হবে যে ধরি গর্তটি x মিটার গভীর হবে, গর্তটা কত হবে, x মিটার গভীর হবে। আচ্ছা, এখানে যেহেতু একটা ডেসিমিটারে আছে, তার ডেসিমিটারটাকে আবার আমাদেরকে মিটারে আনতে হবে। তাহলে গর্তটির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে, গর্তটি আয়তন পেয়ে যাব। গর্তটির আয়তন কত হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করবো। দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া রয়েছে, দৈর্ঘ্য প্রস্থ কত দেওয়া রয়েছে, 27 মিটার 18.2 মিটার। 27 ইন্টু 18.2 ইন্টু উচ্চতা কত পেয়েছি, উচ্চতা হচ্ছে x। তাহলে এত মিটার কিউব বা এত ঘনমিটার মাটি আমরা তুলবো, এত ঘনমিটার মাটি তুলবো। মাটিটা তুলে কোথায় ঢালবো, এখানে ঢালবো। তাহলে এখানে একটা মাঠ, ছোট জমি। আবার দেখো জমির দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে, জমির দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ দেওয়া রয়েছে 31.5 মিটার, আর উচ্চতা কত দেওয়া রয়েছে 6.5 ডেসিমিটার আছে। তাই ডেসিমিটার থেকে মিটার নিয়ে যেতে হবে, কিলোগ্রাম ডেসি। তো এটা আছে, এটাকে আবার 10 দিয়ে ভাগ করতে হবে, মানে 0.65 মিটার আসছে। তাহলে সবগুলো মিটার পেয়ে গেলাম। তাহলে জমির আয়তন আমরা পেয়ে যাবো। জমির আয়তন কত হবে, আয়তনের ফর্মুলা যাবো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করবো। 48 ইন্টু 31.5 ইন্টু 0.65। তাহলে একটা জিনিস ভালো করে বুঝে নাও যে এই গর্তের যে আয়তন হবে, এই জমিরও কিন্তু আয়তন কিন্তু আমাদের ইকুয়াল করতে হবে, কারণ এই গর্ত থেকে মাটিটা কিন্তু আমরা ঢেলেছি কোথায়, এই জমিতে। তাহলে এখন আমরা কি করবো, শর্ত অনুযায়ী বলে লিখবো, দিয়ে কি করবো, ওই জিনিসটা যেটা আছে 27 ইন্টু 18.2 ইন্টু x, সেটার সঙ্গে কিন্তু এটা আমরা ইকুয়াল করবো। তাহলে কিন্তু আমরা ক্যালকুলেশন করলে কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে।
তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে 48 ইন্টু 31.5। আচ্ছা, এটা তোমার খাতাতে ক্যালকুলেশন করবে, আমি এটা ক্যালকুলেটার করে নিচ্ছি। জিনিসটা কত আছে 48.31.5 বাই 27 ইন্টু 18.2, এটা আসছে হচ্ছে 2। ডাইরেক্ট এটা আসছে কিন্তু 2, কারণ যদি করো তোমরা দেখে নেবে। এটা পেয়ে গেলাম কত 2 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম যে উচ্চতা কত হচ্ছিল, গর্তগুলো কত মিটার গভীর করতে হবে, গর্তগুলো কিন্তু 2 মিটার করে গভীর করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখে নাও, এটাও খুব একটা কঠিন জিনিস নয় অঙ্কটা। আমরা এর পরেরটাতে আসছি, আমরা 20 নম্বর অঙ্কটা আসবো। আচ্ছা, 20 নম্বর অঙ্কটা যেটা বলেছে, 20 নম্বর অঙ্কটাতে বলেছে বাড়িতে 3টি কেরোসিন তেলের ড্রাম ছিল, সেই ড্রামে কিছু তেল ছিল। তো 3টি কেরোসিন তেলের ড্রামের তেল কত কত ছিল সেটা বলা আছে। তাহলে আমরা কি করব, যে তেলগুলো ছিল 3টে ড্রামে 3 রকমের তেল আছে, তাহলে আগে সেই 3টে ড্রামের তেলগুলোকে আমরা যোগ করতে হবে। তাহলে দেখো প্রথমে কি বলেছে, যে 3টি তেলের ড্রাম আছে, বাড়িতে 3 ধরনের তেলের ড্রাম আছে, এবং 3 ধরনের তেলের ড্রামে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। তাহলে আমাকে আগে কি করতে হবে, 3টে যোগ করতে হবে। আমরা আগে কি করবো, আমরা আগে 3টাকে লিখবো, যে 20 নম্বর অঙ্ক, 3টি ড্রামের তাহলে 3টাকে যদি যোগ করি তাহলে হচ্ছে 3টি ড্রামের তেলের পরিমাণ কত কত হবে, একটা আছে 800, 725 আর 575, 800, 725 আর হচ্ছে 575, 800, 725, 575, 3টাকে যদি যোগ করি তাহলে আসছে 2100 বা 2100 লিটার জল। 2100 লিটার আমরা কি পাচ্ছি, 2100 লিটার তেল পাচ্ছি, এই তেলটা পেলাম, এত লিটার তেল আছে। এবার 3টি ড্রামের মোট তেল পেলাম এত। এবার কি বলেছে, যে ওই যে 3টি ড্রাম ছিল, সেই 3টি ড্রামের যে তেল আছে, এই যে এতটা তেল, সেই তেলটা আরেকটা ড্রামে ঢেলেছে, আর একটা ড্রামে যেটা ঢেলেছে সেই ড্রামটা একটা এরকম ধরো ড্রাম আছে, তাহলে সেই ড্রামের একটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর একটা হাইট আছে। সেই দৈর্ঘ্য প্রস্থটা বলে দিয়েছে, কত বলেছে 4:3। তাহলে এই যে আয়তঘনাকার পাত্র, এই যে আয়তঘনাকার পাত্র, এই পাত্রের দৈর্ঘ্য কত বলেছে 4:3 যেহেতু বলেছে, আমাকে তাহলে কি করতে হবে, ধরতে হবে যে ধরি পাত্রের দৈর্ঘ্য কত 4x, আর পাত্রের প্রস্থ কত আছে, প্রস্থ হচ্ছে 3x। যেহেতু ইস্টুতে দেওয়া রয়েছে 4:3 দেওয়া রয়েছে, যখন এরকম ইস্টুতে থাকে, দেওয়া থাকে তখন কিন্তু আমাদের এরকম লেখা যাবে না, আমাদের কিন্তু একটা x ধরতে হবে, যে ধরি দৈর্ঘ্যটা x 4x আর প্রস্থ হচ্ছে 3x। আর উচ্চতাটা কত বার করতে হবে, উচ্চতাটা কত হবে, না উচ্চতা বলে দিয়েছে, গভীরতা কত 7 ডেসিমিটার। আচ্ছা, এগুলো হচ্ছে ডেসিমিটারে আছে, আর উচ্চতাটা কত 7 ডেসিমিটার। তাহলে আমরা আয়তন পেয়ে যাবো, এই যে পাত্রটা আছে এই পাত্রের আয়তন পেয়ে যাবো। সুতরাং আয়তন কত হবে, আয়তন হচ্ছে 4x 3x ইন্টু 7, তাহলে এটা আসছে কত 4 × 12, 12 × 84, 84x স্কোয়ার। আচ্ছা, ডেসিমিটার কিউব মানে ঘন ডেসিমিটার, আমি আগেই বলেছি যে ঘন ডেসিমিটার আর লিটার কিন্তু একই জিনিস, তাহলে এটাকে আমরা লিটারও লিখতে পারি, যে এত লিটারও লিখতে পারি। এবার দেখো, এই যে
তেলের যে ড্রামটা আছে এর যে আয়তন হবে, এখানে কত তেল থাকবে, তেল কত থাকবে, এত লিটার তেল থাকবে, তাহলে এত লিটার তেল যেটা থাকবে এত লিটারের আয়তন, আর এর আয়তন কি করবো আমরা ইকুয়াল করে দেবো, তাহলে এই জিনিসটা আমরা কি এক্স এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আরো ওই জিনিসটা বুঝবে যে এই তিনটে তেলের যে পরিমাণ আছে এই পরিমাণটাই কিন্তু এখানে ঢালা হয়েছে, তাহলে এর আয়তন আর এর আয়তন কিন্তু ইকুয়াল। তাহলে আমরা লিখতে পারি যে শর্ত অনুযায়ী 84x² ইকুয়ালস টু 2100। তো এখান থেকে আড়াআড়ি করলে 2100/84, যদি আমরা 4 দিয়ে কাটি বা 21 দিয়ে কাটা যাবে, 21 দিয়ে কাটা যাবে, 21 4 84, আর 21 1 21 100, 4 দিয়ে কাটলে 25, তাই 25 পেলাম। আর এটা এক্স স্কোয়ার যেহেতু আছে তাহলে এক্স কত হবে, √25, তার মানে হচ্ছে 5, তাহলে এটা পেলাম। তাহলে আমরা এক্স এর ভ্যালু পেয়েছি। এবারে আমাদের কি করতে হবে, তার দৈর্ঘ্য বার করতে হবে, প্রস্থ বার করতে হবে, কারণ দৈর্ঘ্য ধরেছিলাম 4x আর প্রস্থ ধরেছিলাম 3x। এবার অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে, অঙ্কটা তো দৈর্ঘ্য প্রস্থ কত হিসাব করে লিখে এটা তো অঙ্কটা শেষ হয়ে গেছে। প্রথমে আরো একটা পার্ট আছে, তবে প্রথম পার্টটা শেষ করি আমরা। সুতরাং দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য ছিল কত 4x, তাহলে 4 × 5 মানে হচ্ছে 20 ডেসিমিটার, আর প্রস্থ ছিল কত 3x, মানে 3 × 5 মানে হচ্ছে 15 ডেসিমিটার। এটা পেয়েছি, এটা আমরা পেলাম। তাহলে এটা 20, এটা হচ্ছে 15, এটা পেয়েছি। এবার পরেরটাতে কি বলেছে, আবার বলেছে যে যদি আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তাহলে কি 1620 লিটার তেল রাখা যেত। পরের একটা পার্টে বলেছে যে আয়তঘনাকার যে পাত্রের গভীরতা, এই যে গভীরতা কত ছিল, গভীরতা পেয়েছিলাম 7 ডেসিমিটার, যদি 5 ডেসিমিটার হতো তাহলে কি হতো দেখো, দৈর্ঘ্য প্রস্থ পেয়েছি, আর উচ্চতা কত, উচ্চতা বলছে 7 ডেসিমিটার, তাহলে তিনটাকে যদি গুণ করি তাহলে কি হবে, আয়তন পেয়ে যাবো। সুতরাং আয়তন কত হবে 20 × 15 × আচ্ছা এটা 5 বলছে, সরি কত, এটা 5 ডেসিমিটার বলছে, 5 ডেসিমিটার, তাহলে গুণ করলে আসছে 15 × 30, 30 মাসে 1500 লিটার পেলাম আমরা। তাহলে যে আয়তন পেয়েছি এই আয়তনের তেল ধরবে, এর বেশি তেল তো ধরবে না, এর থেকে কম তেল ধরতে পারে, কিন্তু বইতে কি বলেছে, বইতে বলেছে যে 1620 লিটার তেল রাখা যাবে, তাহলে এর মধ্যে তো 1620 লিটার তেল ধরবে না, তাই না, কারণ এটা তো 1500 লিটার, 1500 লিটারের যদি তেলের একটা ট্যাঙ্ক হয় তাহলে নিশ্চয়ই তাতে 1620 লিটার তেল ধরবে না, তাহলে অঙ্কটা কিন্তু লাস্টে লিখতে হবে যে 1620 লিটার তেল আমাদের কিন্তু ধরবে না, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে গেল। আমরা পরেরটাতে যাবো, এরপরে এমসিকিউ থাকবে, এমসিকিউ কিন্তু আমরা আরেকটা পার্টে নিয়ে আসবো, কারণ এমসিকিউটা কিন্তু বড় আছে আর অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা, এই পরবর্তী একটা পার্টে কিন্তু এমসিকিউ গুলো করা হবে। এবারে 21 নম্বর যে অঙ্কটা বলেছে সেটাও একটা ওরকম টাইপেরই অঙ্ক, আগেরটার মতন। 3 তলা ফ্ল্যাট আছে, আমাদের 3 তলা ফ্ল্যাটে 3টে পরিবার, 3 তলা ফ্ল্যাট আছে এবং সেখানে 3টে পরিবার থাকে, 3টে পরিবারের জলের চাহিদা বলেছে। আগে ভালো করে কিন্তু অঙ্কটা পড়তে হবে। 3টে পরিবারের যে জলের চাহিদা সেটা কত কত বলে দিয়েছে, সেটা কত কত 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। তাহলে আমাকে আগে কি করতে হবে, তিনটাকে যোগ করতে হবে, যোগ করলে কি হবো, 3টে পরিবারের যে জলের মোট যে চাহিদা সেটা কিন্তু পেয়ে যাবো। তাহলে আমরা প্রথমে যোগ করব, তাহলে আমরা যদি প্রথমে যোগ করি তাহলে আমরা কি লিখবো, 21 নম্বর অঙ্কটা, 3টি পরিবারের জলের মোট চাহিদা, মোট চাহিদা কত, 3টি পরিবারের জলের মোট চাহিদা কত, 1200, 1050, 950, মানে 1200, 1050 আর 950 লিটার, এটাকে যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত আসছে,
1200 প্লাস 3200, তাহলে এত লিটার জল আসছে, 3টি পরিবারের মোট এত লিটার জল লাগে। তারপরে কি বলেছে যে চাহিদা মেটানোর পরও 25% জল মজুদ থাকে, মানে এতটা জল আমাদের ইউজ করতে হবে, ডেইলি ইউজ হয়, এরপরও 25% জল যাতে থাকে এরকম একটা ট্যাঙ্ক দিতে হবে। তাহলে এর 25% জল মানে কত? 25% জল মানে 3200 লিটারের 25%, 3200 লিটারের 25% জল যাতে থেকে যায়, তাহলে 3200 লিটার 25% মানে কত হচ্ছে? 3200 ইন্টু 25/100, 25 দিয়ে 50 5, 75 5 800, তাহলে 800 লিটার জল আরো থাকবে, মানে 3টে পরিবার জল এতটা ইউজ করছে, এতটা জল ইউজ করা হয়ে যাবে, তারপরেও কিন্তু 800 লিটার জল যাতে থেকে যায় এরকম টাইপের একটা ট্যাঙ্ক নিতে হবে। মানে ট্যাঙ্কটা এমন ভাবে নেবো আমরা, ট্যাঙ্কটা এমন কিনতে হবে যাতে এত লিটার জল ইউজ করার পরেও এত লিটার জল মানে মোটামুটি একটা জল যাতে থেকে যায়, এত লিটার জল। এবার কি বলেছে যে ট্যাঙ্কটার বলে দিয়েছে, ট্যাঙ্কের দৈর্ঘ্য বস্তু বলে দিয়েছে, তাহলে ট্যাঙ্কটা কতটা গভীরতা করতে হবে সেটা বার করতে হবে তোমার। ট্যাঙ্কটা দৈর্ঘ্য বস্তু বলে দিয়েছে, মানে ট্যাঙ্কটার আয়তন পেয়ে যাবো আমরা। ট্যাঙ্কটার দৈর্ঘ্য বলেছে কি, ট্যাঙ্কের দৈর্ঘ্য কত বলেছে? 2.5, মানে হচ্ছে 25 ডেসিমিটার, এটা মিটারে ছিল, আমরা ডেসিমিটারে নিয়ে যাবো। প্রস্থ কত আছে? 1.6 মিটার, মানে হচ্ছে 16 ডেসিমিটার। আর উচ্চতা জানি না, তাহলে আমরা ধরতে হবে আবার যে ধরি উচ্চতা, উচ্চতা কত? x ডেসিমিটার। তাহলে 3টে গুণ করলে আমরা কি পাবো? ট্যাঙ্কের আয়তন পেয়ে যাবো। সুতরাং ট্যাঙ্কের আয়তন কত হবে? 25 ইন্টু 16 ইন্টু x, এত লিটার লিখতেই পারি। আর ঘন ডেসিমিটার লিখছি না, ঘন ডেসিমিটার মানে যেহেতু লিটার, তাহলে এত লিটার জল আমরা ট্যাঙ্কের আয়তন পেয়েছি। ট্যাঙ্কের আয়তন যা হবে, ট্যাঙ্কে কতটা জল রাখছে? আমরা এতটা জল রাখছি, এতটা জল না, এতটার সঙ্গে কিন্তু আমরা এটা প্লাস করতে হবে, কারণ বলেছে যে 3200 লিটার জল তো ইউজ করছি আমরা, তারপরে যদি 800 লিটার জল থাকে, তাহলে 3200 800 কত লিটার হচ্ছে? 4000 লিটার হচ্ছে। এটা একটা করে নিতে হবে এখানে, যে তাহলে মোট জল হচ্ছে, এখানে এখানে একটা করে নিতে হতো। সুতরাং মোট জলের পরিমাণ কত হচ্ছে? 3200 আর 800, মানে 4000 লিটার, 4000 লিটার আসছে। এবার ট্যাঙ্কের যে আয়তন আছে, এই আয়তনের জল হচ্ছে 4000 লিটার, কারণ এই আয়তনের জলই তো থাকবে, ট্যাঙ্কের জল থাকছে কত? এত লিটার, আর আমাদের আয়তন কত পেয়েছি? আমরা এত লিটার পেয়েছি, কারণ আমরা কি করবো? এটাকে ইকুয়াল করে দেবো। তাহলে আমরা শর্ত অনুযায়ী বই লিখবো, এখানে হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাবে। শর্ত অনুযায়ী বই লিখবে, কি করবো? 25 ইন্টু 16 ইন্টু x ইকুয়ালস টু 4000। তাহলে এক্স এগুলো পেয়ে যাচ্ছি আমরা, 4000কে ভাগ করতে হবে 25 আর 16 দিয়ে। আচ্ছা, 8 দিয়ে যদি কাটি, 8 দুগুণে 16 হয়, 8 5 40 0 0, আর 25 2 50 0, 2 10 20, তাহলে পেলাম কত? 10, 10 ডেসিমিটার। 10 ডেসিমিটার মানে আবার 1 মিটার। তাহলে পেলাম কি, যে উচ্চতা কত করতে হবে? 1 মিটার করতে হবে, বা 10 ডেসিমিটার কিন্তু হাইট আমাদের করতে হবে, তাহলে কিন্তু আমাদের এত জল আমরা পাচ্ছি। এরপরে আরো একটা কোশ্চেন আছে ওর মতন, আগেরটার মতন বলেছে, যদি প্রস্থ যা আছে, মানে প্রস্থ কত ছিল? প্রস্থ ছিল 16 মিটার, 16 ডেসিমিটার। যদি বলেছে প্রস্থ যদি 4 ডেসিমিটার আরো বেশি করা হয়, প্রস্থ যদি 4 ডেসিমিটার বেশি করা হয়, তাহলে কি হবে? আচ্ছা, প্রস্থ কত ছিল? 16 ডেসিমিটার, তাহলে যদি 4 ডেসিমিটার আরো বাড়ানো হয়, তাহলে কতটা হবে? 16 আর 4 যোগ করতে হবে, তাহলে আমাদের লিখতে হবে কি, প্রস্থ 4 মিটার বাড়লে হবে কত হবে? 16 ছিল, তাহলে 16 প্লাস 4 মানে 20 ডেসিমিটার হবে। তাহলে এখন বলেছে যে যদি 20 ডেসিমিটার হয়, তাহলে ট্যাঙ্কটা কতটা গভীর করতে হবে?
তাহলে গভীরতা মানে আমাকে আবার সেই একটা ইঞ্চ ধরতে হবে, উচ্চতা গভীরতা বলেছে, গভীরতা জানি না, তাহলে ধরি একই জিনিস লিখবো কি, ধরি গভীরতা এইচ মিটার করতে হবে। তাহলে এখন আয়তন কত হবে, আয়তন কত হবে, লম্বা দৈর্ঘ্য বস্তু উচ্চতা গুণ করতে হবে। এবার দেখো দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্যটা মুছে দিয়েছি, দৈর্ঘ্যটা 25 ছিল, 25 এখানে 20, এটা হচ্ছে এইচ। আচ্ছা এটা মিটার না, এটা ডেসিমিটার, যেহেতু সবই ডেসিমিটার হচ্ছে, তাহলে এত আয়তন পাচ্ছি। তাহলে এই আয়তন যা হচ্ছে, আবার জলের যে আয়তন ছিল, জলের আয়তন কত ছিল, জলের আয়তন মানে 4000 ছিল, তাহলে 4000 ছিল, তাহলে শর্ত অনুযায়ী বলে কি করবো আমরা, এই যে আয়তন আছে এই আয়তনের সঙ্গে 4000 লিটারটা কি ইকুয়াল করে দেবো, এটাও কিন্তু লিটারে আছে, তাহলে এইচ হয়ে যাবে কত, 4000, 25 আর 20, তাহলে 0 0 কাটছে, 2 2 4 0 0 আর 25 8 200, তাহলে কত পেলাম 8, তাহলে এইচ কত পাচ্ছি আমরা 8 ডেসিমিটার। তাহলে তোমার তখন কত হবে, তখন কিন্তু উচ্চতা অনেকটা বেড়ে যাবে। তাহলে উচ্চতা কত বলছে, এখানে বলেছে যে ট্যাঙ্কটি কত গভীর করতে হবে, তাহলে ট্যাঙ্কটি তাহলে কিন্তু 8 ডেসিমিটার গভীর করতে হবে। যদি আমি যদি এইটা বাড়াই, যে প্রস্থ যদি বাড়াই এইটা, তাহলে উচ্চতা কিন্তু আর ওই 1 মিটার যেটা ছিল সেটা কিন্তু হবে না, সেই উচ্চতাটা কিন্তু আমাদের এখন বাড়াতে হবে, উচ্চতাটা কিন্তু 8 ডেসিমিটার করতে হবে, তাহলে কিন্তু হবে না, এটা সরি 8 ডেসিমিটার মানে কমাতে হবে, এটা 10 ডেসিমিটার ছিল, এটা 8 ডেসিমিটার, 8 ডেসিমিটার বা এটাকে কিন্তু 0.8ও লেখা যাবে, 0.8 মিটার যে কোনো একটা। তাহলে আগেরটা কিন্তু 10 ডেসিমিটার পেয়েছিলাম, এটা কিন্তু 8 ডেসিমিটার। তো এরপরে যে অঙ্কগুলো আসবে, এরপরে কিন্তু এমসিকিউ পার্টে আমরা আনবো, এমসিকিউ পার্টটা আজকে আর করবো না, আজকে এত মধ্যে থাক। তো চলো আজকে আমাদের এখানে শেষ করলাম, অঙ্কগুলো প্র্যাকটিস করবে আর জিনিসগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, কারণ আয়তঘন চ্যাপ্টারটা কিন্তু একটু কঠিন আছে, কারণ পার্টিকুলার মানে কিন্তু অ্যালজেব্রা থেকে অনেকটা কঠিন, তাই এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। আর ততক্ষণ পর্যন্ত তবে শেষ করলাম আজকে, এরপরে এমসিকিউ আছে, এমসিকিউ এসিকিউ একসঙ্গে নিয়ে আসবো। তো আজকের মতন টাটা।